ডালগপ্পা কেবল একটি খাবার নয়, এটি বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের এক সুস্বাদু প্রতীক। একসময় প্রতিটি বাঙালি পরিবারে এই পদটি অত্যন্ত জনপ্রিয় ছিল, বিশেষ করে পুজোর সময় বা ব্রত উপবাসের দিনগুলিতে নিরামিষ আহার হিসাবে। সময়ের সাথে সাথে আধুনিক ফাস্টফুডের ভিড়ে এই প্রাচীন এবং স্বাস্থ্যকর রেসিপিটি তার জৌলস হারাতে বসেছিল। যারা খাঁটি বাঙালি খাবারের খোঁজ করেন তাদের কাছে ডালগপ্পা আজও এক প্রিয় পদ। আপনারা কি জানেন হারিয়ে যাওয়া সেই ডালগপ্পার আসল স্বাদ কেমন ছিল? আজ টুকিটাকি ব্যঞ্জনে এই রেসিপিটি থাকছে আপনাদের জন্য। প্রতিটি রান্নার পেছনেই কিছু গোপন রহস্য থাকে, আর সেই রহস্য লুকিয়ে থাকে তার উপকরণগুলোর মধ্যে। আজকে ডালগপ্পার স্বাদ পেতে গেলেও আপনাদের এই সাধারণ উপকরণগুলো সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। চলুন তাহলে দেখে নিই আজকে আমাদের রান্নার উপকরণগুলো কি কি। ময়দা, ভিজিয়ে রাখা ছোলার ডাল, নারকেল কোড়া, গুড়, খোয়া ক্ষীর, ঘি, দুধ, সাদা তেল, ভাজা মশলা, এলাচ গুঁড়ো, সুজি, লবণ, গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। প্রথমেই ভিজিয়ে রাখা ছোলার ডালটা সেদ্ধ করে নিতে হবে। আমি ছোলার ডালটা মোটামুটি ওই 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা প্রেসারে সিটি মেরে নিচ্ছি। খুব একটা গলালে চলবে না, মোটামুটি সিটি দিয়ে নিতে হবে, শুধুমাত্র লবণ আর জল দিয়ে। ডালটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে একটা গোটা নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে দিলাম। খানিকটা নারকেল কোড়া আমি রেখে দিচ্ছি পরে ব্যবহার করব বলে। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। আপনারা চাইলে সুজিটা অ্যাভয়েড করতে পারেন, আমি সুজিটা দিলাম পুরটা যাতে একটু নরম হয় ওই জন্য। আর দিলাম 3 টেবিল চামচ মতো খোয়া ক্ষীর, ছোট চামচ 1 চামচ এলাচ গুঁড়ো, পরিমাণ মতো গুড়। আমি এখানে ভেলি গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। আমি অন্য কোনো গুড় পাইনি, সেই কারণে ভেলি গুড়টাই ব্যবহার করছি। এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দেবো। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম গুড়টা ব্যবহার করবেন। তারপর আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমার সবকিছু একসাথে মিক্স করা হয়ে গেছে। এবার আমি 1 কাপ যে দুধটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। পুরো দুধটা এখন দেবো না, অল্প অল্প করে মিক্স করতে হবে। তারপরে পুরো দুধটাই আমি ব্যবহার করব এই গোটা পুরে। বিয়ের আগে ডালগপ্পা নামক এই পদটি আমার কাছে কোনো পরিচয় ছিল না। এই খাবারটির নাম প্রথম শোনা আমার হাজবেন্ডের কাছে। সে ডালগপ্পা খেতে খুবই ভালোবাসে এবং তার ছোটবেলার কিছু ডালগপ্পা নিয়ে স্মৃতি আমার কাছে বলে। তার মামির হাতে ডালগপ্পা। আমার হাজবেন্ডের কাছে এই ডালগপ্পার প্রতি ভালোবাসা দেখে আমারও স্বাদ হলো তাকে এই পদটি রান্না করে খাওয়ানোর। তাই আমি মামি শাশুড়ির কাছে জানতে চাইলাম এই রান্নার ব্যাপারে। তিনি সম্পূর্ণ রেসিপি আমাকে জানান কিভাবে করতে হবে। হ্যাঁ, সময়ের সাথে
সাথে নিজের রান্নাঘরে কিছু পরীক্ষা নিরীক্ষার পর আমি তাতে কিছু পরিবর্তন এনেছি, নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। কিন্তু আমি এইটুকু নিশ্চিত করেছি যে আসল স্বাদ যেন বিন্দুমাত্র নষ্ট না হয়, বরঞ্চ আমার পরিবারের সদস্যরা এখন আমার হাতে ডালগপ্পা খেতে বেশি ভালোবাসেন। এটাই আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি। আপনারা তো দেখলেনই আমি পুরো পুরটা কিন্তু সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এখন আমি একটা কড়াই চাপিয়ে তার মধ্যে পুরটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। কড়াই কিন্তু আমি একদমই গরম করিনি, গ্যাসে কড়াইটা দিয়ে তারপরেই সাথে সাথে পুরটা দিয়ে দিয়েছি। এখন ভালো মতো করে নেড়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করলে হবে না, একটু কাদা কাদা রাখতে হবে ব্যাপারটা। আর যেই বাকি দুধটা ছিল সেই বাকি দুধটা আমি এখন দিয়ে দিচ্ছি। পুরো 1 কাপ দুধ এখানে আমি ব্যবহার করে নিলাম। পুরটার ঘনত্ব ঠিক এইরকম হবে, খুব একটা শুকনো হবে না আবার খুব একটা পাতলাও হবে না। আর যাতে এক্সট্রা রান্না না হয়ে যায় সেই জন্য আমি আলাদা জায়গায় নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। এবার আমি ময়দাটাও মেখে নেব। এখানে শুধুমাত্র লবণ আর ঠান্ডা জল দিয়ে ময়দাটা মেখে নেব, আর এক্সট্রা কিছু দেব না। আমরা প্রায়শই মনে করি রান্নার একটি নির্দিষ্ট নিয়ম আছে, একটি সঠিক রেসিপি আছে যা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। সত্যি বলতে একটি সাধারণ রেসিপিকে নিজের মতো করে পরিবর্তন করা বা তাতে নিজস্ব ছোঁয়া দেওয়া মোটেও ভুল নয়। প্রতিটি মানুষের স্বাদ আলাদা, প্রতিটি পরিবারের রান্নার ধরনও আলাদা। আমার ময়দা মাখা কিন্তু কমপ্লিট। এখানে বলে রাখি, ময়দা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, ময়দা মাখার সাথে সাথে আপনারা পিঠেটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটা একটা করে লেচি দিয়ে এরকম বাটির শেপ করে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা তার মধ্যে দিয়ে পুলি পিঠের শেপ করব। আপনারা চাইলে নিজের মতো করে যে কোনো শেপে এই পিঠেগুলো তৈরি করে নিতে পারেন। পিঠেগুলো কিন্তু রেডি। এখানে 3 কাপ ময়দা দিয়ে মোট 30টা পিঠে হয়েছে।
একদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি কিন্তু ডালটা একদম গলিয়ে ফেলার মতো সেদ্ধ করিনি, একটু দানা দানা ভাব রেখেছি। এরপর আমি একটু ডালটা ঘুটে নিচ্ছি যাতে একটু ঘন ব্যাপারটা আসে, কিন্তু খেয়াল রাখতে হবে পুরোটা যেন মিক্স না হয়ে যায়। আপনারা ছোলার ডালের পরিবর্তে মুগ ডালও ব্যবহার করে নিতে পারেন, কিন্তু আমার ছোলার ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি ছোলার ডালটাই ব্যবহার করেছি। আমার হাজব্যান্ডও ছোলার ডালটাই খেতে ভালোবাসে। এরপর আমি একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। এরপর আমি ফোড়নে ব্যবহার করছি গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো মতো ফুটে যাওয়ার পর আমি এবার যে নারকেল কোড়াটা রেখেছিলাম এক্সট্রা সেটা দিয়ে দিচ্ছি। আপনারা এরকম নারকেল কোড়া ব্যবহার করতে পারেন, ডালটা কিন্তু খেতে আরও ভালো হয়। আপনারা চাইলে এইখানে হিংও ব্যবহার করে নিতে পারেন, কিন্তু আমি হিংটা দিইনি, আমি এইভাবেই তৈরি করি বাড়িতে। এবার নারকেলটা একটু হালকা করে ভেজে নিতে হবে, একদম পুড়িয়ে ফেললে হবে না, একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে নারকেলটা। নারকেলটা হালকা ভাজার পর আমি এখানে যে সেদ্ধ করে রাখা ডালটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা আমি নিতে ভুলে গিয়েছিলাম, পরে আমার মনে পড়লো হলুদ গুঁড়োটার কথা। এখানে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করে নিলাম। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো মতো আবার মিক্স করে নিতে হবে। এবার বড় চামচ 1 চামচ গুড় দিয়ে দিলাম। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করে নিতে পারেন। গুড়টা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর ডালটা একটু ফুটে গেলে আমি একে একে পিঠেগুলো ছেড়ে দেব। এগুলো সবকটা আমি দিয়ে দিয়েছি। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তো যাই হোক, পিঠেগুলো দেওয়ার পর আর সেরকম কোনো কাজ নেই, একটু মাঝে মাঝে নিচ থেকে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এইভাবে 15 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে। আর এই পিঠেটার ঘনত্বটা কিন্তু ডালের সেইভাবে শোকালে হবে না, কারণ এটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন হয়ে যাবে, সেই জন্য গ্রেভিটা একটু পাতলা রাখতে হবে। আমার কিন্তু ডালগপ্পা রেডি, এমনকি আমার পিঠেগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই রেসিপির লিংক আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আমি এখানে 2 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ফাইনালি সবকিছু একসাথে মিক্স করে নিতে হবে।
যার জন্য আমার ডালগপ্পা তৈরি করা, তার জন্যই আমি আগে বেড়ে নিচ্ছি ডালগপ্পাটা। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই এটি তৈরি করে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।